নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। হাইকোর্টের অনুমতি নিয়ে আদালতের নির্দেশিত পথেই নাজিরাবাদে মিছিল শুভেন্দুর। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে হাঁটল শুভেন্দু, তা ঘিরেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। উত্তরে এবং দক্ষিণে বিজেপির জোড়া কর্মী সম্মেলনে যোগ দিতে বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কর্মসূচি শনিবার, 2 কর্মসূচি সেরে শনিবারই দিল্লি ফিরে যাবেন শাহ। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও 2 মোমো সেই গুদামের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। রাজ্যে শুরু সুপার চেকিং। এই সুপার চেকিং পর্বে প্রত্যেকটি দলে থাকছেন একজন অবজারভার। তার তত্ত্বাবধানে কাজ করবেন 25 জন করে মাইক্রো অবজারভার। মহিলা স্বনির্ভরতা জোরদার করতে বড় সিদ্ধান্ত বিহার সরকারের। মুখ্যমন্ত্রী মহিলা কর্মসংস্থান প্রকল্পে আর্থিক সহায়তা 10,000 টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ 2 লক্ষ টাকা করা হলো। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করা হলো। মোমোর সেই গুদামের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে বৃহস্পতিবার রাতে নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও 2 জনকেই গ্রেফতার করা হলো। ওয়াও মোমো সেই গুদামের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে বৃহস্পতিবার রাতেই নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মনোরঞ্জন শীট আনন্দপুরের গুদামে ম্যানেজারের দায়িত্বে ছিলেন। ডেপুটি ম্যানেজার ছিলেন রাজা চক্রবর্তী। দুজনেই সেই মোমোর কর্মী। গত 25শে জানুয়ারি মধ্যরাতে গুদামে যখন আগুন লাগলো, তখন তারা কোথায় ছিলেন, তাদের ভূমিকা কি ছিল, পুলিশ তা খতিয়ে দেখছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চাইতে পারেন তদন্তকারীরা। আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় পরপর 2টি গুদামে আগুন লেগেছিল। দ্বিতীয় গুদামের মালিক গঙ্গাধর দাসকে আগেই গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক রিপোর্টে সামনে এসেছে যে ওই গুদাম থেকেই আগুন ছড়িয়ে পড়েছে পাশের মোমোর গুদামেও। রাতে ডিউটিতে থাকা কর্মীরা ভিতরেই আটকে পড়েছিলেন। জোড়া গুদামের অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত 21 জনেরও বেশি। সেগুলি শনাক্ত করার জন্য ডিএনএ ম্যাপিংও শুরু হয়ে গিয়েছে। পুলিশের খাতায় এখনও নিখোঁজ 28 জন। এই পরিস্থিতিতে সেই মোমোর তরফে একটি বিবৃতি করে জানানো হয়েছে তাদের সংস্থার 2 জন কর্মী এবং একজন চুক্তিবদ্ধ নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। ওই 3 জনের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং সারা জীবন মাসিক বেতন দিয়ে যাবে সংস্থা। কিন্তু কেন তাদের গুদামের দায়িত্বে থাকা কাউকে পুলিশ গ্রেফতার করছে না, প্রশ্ন উঠেছিল। বৃহস্পতিবার রাতে ওই গুদামের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার ধরা পড়েছেন। কর্তৃপক্ষের তরফে কোনো গাফিলতি ছিল কিনা, গুদামে অগ্নি নির্বাপন বন্দোবস্ত কেমন ছিল, সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। সেই মোমো সংস্থা অবশ্য দাবি করেছে পাশের গুদামে অনুমোদিতভাবে রান্না করা হচ্ছিল। অসাবধানতায় সেখান থেকেই আগুন ছড়িয়েছে। তদন্তকারীদের সঙ্গে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন সেই মোমো কর্তৃপক্ষ। আনন্দপুরের ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কড়া নিন্দা করেছেন। ঘটনার প্রতিবাদে শুক্রবারই ঢালাই ব্রিজে জমায়েতের ডাক দেওয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে শুরু সুপার চেকিং। এই সুপার চেকিং পর্বে প্রতিটি দলে থাকছেন একজন অবজারভার। তার তত্ত্বাবধানে কাজ করবেন 25 জন মাইক্রো অবজারভার। তারা বিভিন্ন জেলায় গিয়ে শুনানির সময় জমা পড়া নথিগুলি পরীক্ষা করছেন। এসআইআর পর্ব ঘিরে রাজ্য জুড়ে নজরদারি আরও কড়া করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকে বাংলায় শুরু হয়ে গেল সুপার চেকিং প্রক্রিয়া। সিইও দপ্তর সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধনের কাজ কতটা নিয়ম মেনে হচ্ছে, কোথাও বাড়তি বা কমিশনের অনুমোদিত নয় এমন কোনো নথি গ্রহণ করা হচ্ছে কিনা, সেই সব খতিয়ে দেখতেই এই বিশেষ পর্যবেক্ষণ। এই সুপার চেকিং পর্বে প্রতিটি দলে থাকছেন একজন অবজারভার। তার তত্ত্বাবধানে কাজ করবেন 25 জন মাইক্রো অবজারভার। তারা বিভিন্ন জেলায় গিয়ে শুনানির সময় জমা পড়া নথিগুলি পরীক্ষা করছেন। কমিশনের নির্ধারিত নথির তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে জমা দেওয়া কাগজপত্র আদৌ বৈধ কিনা। শুরুর দিনেই কমিশনের নজরে এসেছে একাধিক অসঙ্গতি। জানা গিয়েছে কমিশনের নির্ধারিত তালিকার বাইরেও বহু নথি জমা পড়েছে। সুপার চেকিংয়ের মাধ্যমে ওই সব নথি যাচাই করার পর যদি প্রমাণ হয় যে কেউ অনুমোদিত তালিকার বাইরে নথি জমা দিয়েছেন, তবে সংশ্লিষ্ট ভোটারকে বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকবে না।
এদিকে শুনানির নথি আপলোড ঘিরে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে নির্বাচন কমিশনের কাছে। কমিশন সূত্রে খবর, স্পেশাল অবজারভাররা ইচ্ছাকৃত ভুলের একাধিক উদাহরণ চিহ্নিত করে রিপোর্ট জমা দিয়েছেন। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ভোটারদের নথি খতিয়ে দেখেই এই অনিয়মের সন্ধান মিলেছে বলেই জানানো হয়েছে। পর্যবেক্ষকদের রিপোর্টে শুধু ভুলের কথা নয়, সেই সঙ্গে সংশ্লিষ্ট ইআরও ও এইআরওদের নামও উল্লেখ করা রয়েছে। কী ধরনের অনিয়ম হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যাও কমিশনের কাছে তুলে ধরা হয়েছে বলে সূত্রের দাবি। তাদের মতে ইচ্ছাকৃতভাবেই ভুল নথি আপলোড করা হয়েছে। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন ঘিরে কমিশনের নজরদারি যে আরও করা হচ্ছে তা স্পষ্ট। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরে এবং দক্ষিণে বিজেপির জোড়া কর্মী সম্মেলনে যোগ দিতে বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রই কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কর্মসূচি শনিবার সকালে দক্ষিণবঙ্গের ব্যারাকপুর, বিকেলে উত্তরবঙ্গের শিলিগুড়ি। দুই কর্মসূচি সেরে শনিবারই দিল্লি ফিরে যাবেন শাহ। উত্তর এবং দক্ষিণে বিজেপির জোড়া কর্মসম্মেলনে যোগ দিতে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রেই কলকাতায় পৌঁছাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কর্মসূচি রয়েছে শনিবার সকালে দক্ষিণবঙ্গের ব্যারাকপুর, বিকেলে উত্তরবঙ্গের শিলিগুড়ি। দুই কর্মসূচি সেরেই শনিবারই দিল্লি সফর যাচ্ছেন অমিত শাহ। শনিবার প্রথম কর্মসূচি ব্যারাকপুরে আনন্দময়ীপুরী মাঠে কর্মী সম্মেলনের আয়োজন হচ্ছে। বনগাঁ, বসিরহাট, বারাসাত এবং ব্যারাকপুর এই চারটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের সেখানে ডাকা হয়েছে। গত মাসে কলকাতার জেলা ও মণ্ডল স্তরের কর্মীদের নিয়ে বাইপাস সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে শাহের যেরকম কর্মসূচি আয়োজিত হয়েছিল, এই কর্মী সম্মেলনও সেই ধাঁচে আয়োজিত হতে চলেছে। সকাল 9টা থেকেই আনন্দপুরী মাঠ খুলে দেওয়া হবে সম্মেলনের আমন্ত্রিত কর্মীদের জন্য। অন্য নেতাদের উপস্থিতিতে কর্মসূচি শুরু হয়ে যাবে। 11টা 10 নাগাদ শাহ সেখানে পৌঁছাবেন। ব্যারাকপুরের কর্মসূচি সেরে শাহ কলকাতার বিমানবন্দর থেকে রওনা দেবেন বাগডোগরার উদ্দেশ্যে। সেখানে বিমানবন্দরের অদূরেই এয়ারফোর্স ময়দানে বিজেপির কর্মী সম্মেলনের আয়োজন হচ্ছে। বেলা 3:30-এর আগে সেখানে শাহর পৌঁছানোর কথা। শিলিগুড়ির ওই কর্মী সম্মেলনে প্রতিনিধিত্বে থাকবেন বিজেপির 5টা সাংগঠনিক জেলা: শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। সেই কর্মসূচি সেরে বিকেল 4:30 নাগাদ বাগডোগরা থেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক 1 মাসের ব্যবধানে অমিত শাহ আবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন। এর আগে 2025 সালে 30 এবং 31শে ডিসেম্বর কলকাতার নানা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অমিত শাহ। 2026 সালে জানুয়ারির শেষ 2 দিন তিনি পশ্চিমবঙ্গে কাটাচ্ছেন। এই শহরের ফাঁকে রাজ্য নেতৃত্বদের সঙ্গে নির্বাচনী রণকৌশল নিয়ে শাহ কিছু জরুরি আলোচনা সেরে নিতে পারেন। তবে ভোট ঘোষণার আগেই যে শাহ বিভিন্ন জেলার বিজেপি কর্মীদের সামনে সরাসরি হাজিরা হতে চাইছেন, 1 মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গ সফরে তার 2 কর্মসূচির দিকে নজর রাখলেই তা স্পষ্ট হয়ে যায়। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটের আগেই গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা দিনক্ষণ জানালো এসএসসি। পরীক্ষার্থীর সংখ্যাও জানালো এসএসসি। অপেক্ষার শেষ। স্কুলগুলিতে শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষার দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। আগামী 1 এবং 8ই মার্চ 2টি পরীক্ষা নেওয়া হবে। 1 মার্চ দুপুর 12টা থেকে হবে ক্লার্ক পদের পরীক্ষা। 8ই মার্চ 12টা থেকে হবে গ্রুপ ডি এর পরীক্ষা। গ্রুপ সিতে শূন্য পদের সংখ্যা 2989। আবেদন করেছেন 8 লাখ পরীক্ষার্থী। গ্রুপ ডিতে শূন্য পদ 5488। গ্রুপ ডিতে নিয়োগের জন্য 8.5 লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। গ্রুপ সির পরীক্ষা হবে 1.5 ঘন্টা ধরে। গ্রুপ ডির পরীক্ষা হবে 1 ঘন্টা 20 মিনিট। দৃষ্টিহীন ও লিখতে সমস্যা হয় এমন পরীক্ষার্থীদের অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হবে। প্রতিটি পরীক্ষার জন্য এসএসসির 1500-রও বেশি পরীক্ষা কেন্দ্রের প্রয়োজন, যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দুদিনই এসএসসিকে মাধ্যমিক পরীক্ষার মতো পরীক্ষা নিতে হবে। বিধানসভা ভোটের আগে শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চেয়েছিল কর্তৃপক্ষ। নবান্নকে এই বিষয়ে প্রস্তাব পাঠায় স্কুল শিক্ষা দপ্তর। বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হলেও লিখিত পরীক্ষা সম্পন্ন হবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট হল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চেয়ে নবান্নের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল।
স্কুল সার্ভিস কমিশনের তরফে 1 মার্চ এবং 15 মার্চ দুটি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে নবান্নের অনুমোদন পাওয়ার পর তারিখ পরিবর্তন হয়ে 1 মার্চ ও 8 মার্চ হয়। হাই নিউজ নেটওয়ার্ক। গোটা রাজ্যের উন্নয়নই লক্ষ্য সরকারের। জেলায় জেলায় রাস্তাঘাট থেকে পানীয় জল সরবরাহে তেমন কোনো সমস্যা নেই। জলের সমস্যায় যাতে সুদূর ভবিষ্যতে কলকাতাবাসীকেও ভুগতে না হয় তাই নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। গার্ডেন রিচের ময়লা ডিপোতে হবে জল প্রকল্প। সুখবর জানালেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। গোটা রাজ্যের উন্নয়নই লক্ষ্য সরকারের। জেলায় জেলায় রাস্তাঘাট থেকে পানীয় জল সরবরাহ তেমন কোনো সমস্যা নেই। জেলার সমস্যায় যাতে সুদূর ভবিষ্যতে কলকাতাবাসীকেও ভুগতে না হয় তাই নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। গার্ডেন নিচের ময়লা ডিপোতে হবে জল প্রকল্প। সুখবর জানালেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ছিল। প্রশ্নোত্তর পর্বে 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে কলকাতার পানীয় জল সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেন। তার জবাবে ফিরহাদ হাকিম জানান, গার্ডেন রিচের ময়লা ডিপোতে হবে জল প্রকল্প। তিনি নিজে জল প্রকল্পের জন্য ওই জমিটিকে নির্বাচন করেছেন। এই জল প্রকল্পের 40 মিলিয়ন গ্যালন জল উৎপাদন হবে। রাজ্য সরকারের কাছে কলকাতা পুরসভার তরফে এই প্রকল্পের জন্য অনুমতিও চাওয়া হয়েছে। নবান্নের সবুজ সংকেত পেলে শুরু হবে কাজ। আর এই জল প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর আগামী 25 বছর কলকাতায় জল সমস্যা দেখা যাবে না। বলে রাখা ভালো, কলকাতায় ক্রমশ কমেছে বাড়ির সংখ্যা, অলিগলিতে গজে উঠেছে বহুতল, ফলে শহরবাসীর জলের চাহিদা দিন দিন বাড়ছে। এই মর্মে কাউন্সিলর বিশ্বরূপ দে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ জল তোলার বন্দোবস্ত নিয়ে প্রশ্ন তোলেন। আদেও পুরসভা এই বিষয়টিতে খেয়াল রাখছে কিনা তা জানতে চান কাউন্সিলর। এই বিষয়টিতে কলকাতা পুরসভার কড়া নজর রেখেছে বলেই জানান মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের দেওয়া জল প্রকল্প তৈরির সুখবরে খুশি কলকাতাবাসী। কবে বাস্তবায়িত হবে ওই জল প্রকল্প সেটাই এখন দেখার। বলে রাখা ভালো, কলকাতায় গার্ডেন ব্রিজ প্রকল্প রয়েছে। তার আওতাধীন কালীঘাট, রানীকুঠি, বাসদ্রোণী, গড়ফা, চেতলা, গলফ গ্রিন, লায়লোকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, গান্ধী ময়দান, সেনপল্লী, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মিটিয়া বুরুজ ও শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশন। এই পাম্পিং স্টেশনগুলি থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়। আর মাত্র কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ফিরহাদের দেওয়া জল প্রকল্পের সুখবর যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। হাই নিউজ নেটওয়ার্ক। বিগত বছরগুলির মতো এবারও আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হল বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার ফাল্গুনী চট্টোপাধ্যায়ের নাট্য রূপায়ণে লেখা বই আলোকপর্ণা। বইটি প্রকাশ করতে মেলা প্রাঙ্গণে হাজির হয়েছিলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়ের পুত্র জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। বিগত বছরগুলির মতো এবারও আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার ফাল্গুনী চট্টোপাধ্যায়ের নাট্য রূপায়ণে লেখা বই আলোকপর্ণা। বহু বছর আগে ফাল্গুনী চট্টোপাধ্যায়ের নির্দেশনায় নাটক হিসেবে মঞ্চস্থ হয়েছিল এই আলোকপর্ণা। আর অবশেষে 2026-এ 49তম আন্তর্জাতিক বইমেলায় বই আকারে প্রকাশ পেল আলোকপর্ণা। আর বইপ্রেমীদের জন্য এটি যে অনেক বড় পাওনা তা ফুটে উঠল মেলা প্রাঙ্গণে পাঠকের এই বইটির চাহিদার মধ্যে দিয়ে। কলকাতা বইমেলায় ফাল্গুনী চট্টোপাধ্যায়ের লেখা আলোকপর্ণা বইটি প্রকাশ করতে মেলা প্রাঙ্গণে হাজির হয়েছিলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়ের পুত্র জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রকাশনা সংস্থার বিশিষ্টজন ও আলোকপর্ণার প্রকাশক। আমি আবির চট্টোপাধ্যায়। এটা অত্যন্ত গর্বের এবং আনন্দের একটা সময়, কারণ এই মুহূর্তে আমি আছি 49তম বইমেলায় এবং রংবিলান্তি স্টলে, যেখান থেকে এবারও গত কয়েক বছরের মতো বাবার লেখা, আমি বাবার লেখা বলবো, বাবার নাট্যরূপ দেওয়া এই আলোকপর্ণা বইটি প্রকাশ পেয়েছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। আমার মনে আছে ছোটোবেলায় এটা যখন মঞ্চস্থ হয়েছিল বাবার নির্দেশনায় তখনও দেখেছি। এখন বই হিসেবে বা নাটক হিসেবে বা যেভাবেই আপনারা দেখতে চান সেভাবে প্রকাশ পেয়ে গেল। তো এটা একজন ছেলের কাছে অত্যন্ত গর্বের আনন্দের একটা সময়। যে বইটা ধরে বসে আছে, অনেকে কিনছেন, তাদেরকে
সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, রংবিলান্তির গোটা টিমকে শুভেচ্ছা। আর বাবাও আজকে বাবা মা দুজনেই আসার কথা ছিল, বিশেষ করে ওরা আসতে পারেনি, তাই আমি ওদের হয়েও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, নিমন্ত্রণ জানাচ্ছি সবটাই। বাবা মার হয়ে আমি না হয়ে জানিয়েছিলাম। থ্যাংক ইউ। প্রতি বছরই পাঠকপ্রিয়তা পেয়ে আসছে নাট্যকার ফাল্গুনী চট্টোপাধ্যায়ের লেখা বিভিন্ন বই। তার লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে শ্রেষ্ঠ গল্প ও শ্রেষ্ঠ কবিতা মিসফিট, পালাবার পথ নেই এবং হৃদয় এমনই কানন অন্যতম, যা বইমেলায় প্রকাশিত হয়েছে বিগত বেশ কয়েক বছরে। 3 বছরে ওনার আরও 4টি বই আমাদের প্রকাশনী থেকেই প্রকাশ পেয়েছে। মিসফিট, পালাবার পথ নেই, পঞ্চব্যঞ্জন আর ল্যাবরেটরি। আলোকপর্ণা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আলোকপর্ণাটাকেই উনি নাট্য রূপায়ণে মঞ্চস্থ করার জন্য, বা যারা নাটক করেন বা যারা এই পেশার সাথে যুক্ত আছে নাটকের, তাদের জন্য এই বইটা তো ভীষণই ফ্রুটফুল হবে। আর উনি তো বহু দিন ধরে নাটকের সাথে যুক্ত, আমরা সবাই জানি। তো ওনার বই নিয়ে তো বলার কিছু নেই। এমনিতেই ওনার বই প্রতি বছরই পাঠকপ্রিয়তা পেয়ে আসছে বিপুল হারে। বইটি প্রকাশ পেতে বিপুল পরিমাণে চাহিদা বাড়তে শুরু করছে বিরাট অংশের পাঠকদের মধ্যে, ফলে বেশ আনন্দিত বইটির প্রকাশনা সংস্থাটিও। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি নেপথ্য গান গাওয়া থেকে অবসর নেওয়ার ঘোষণায় সবাইকে চমকে দিয়েছেন অরিজিৎ সিং। এই সিদ্ধান্তে দেশ জুড়ে ভক্তেরা আবেগপ্রবণ ও হতাশ হয়ে পড়লেও এখন খবর মিলছে তিনি গান থেকে বিরতি নিয়েছেন এক নতুন অধ্যায় শুরু করার জন্য, আর সেটা হলো রাজনীতির পথ। গানের জগতে এক আকাশ ছোঁয়া শূন্যতা। হঠাৎ করে অরিজিৎ সিং কেন গান থেকে সরে দাঁড়ালেন, এই প্রশ্ন অনেককেই বিভ্রান্ত করতে পারে। তবে যারা গায়ককে কাছ থেকে চেনেন তাদের কাছে এই সিদ্ধান্ত খুব একটা বিস্ময়ের নয়। সম্প্রতি নেপথ্য গান গাওয়া থেকে অবসর নেওয়ার ঘোষণায় সবাইকে চমকে দিয়েছেন অরিজিৎ সিং। এই সিদ্ধান্তে দেশজুড়ে ভক্তরা আবেগপ্রবণ ও হতাশ হয়ে পড়লেও এখন খবর মিলছে তিনি গান থেকে বিরতি নিয়েছেন এক নতুন অধ্যায় শুরু করার জন্য, আর সেটা হলো রাজনীতির পথে হাঁটা। এক বেসরকারি সংবাদ সংস্থার একটি রিপোর্ট অনুযায়ী অরিজিৎ সিং নিজের রাজনৈতিক দল গঠনের কথা ভাবছেন এবং নির্বাচনে লড়ার কথাও চিন্তা করছেন। বাংলা চলচ্চিত্র জগতের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, অরিজিৎ প্রথমে একেবারে তলা থেকে রাজনীতিতে যুক্ত হতে পারেন, তারপর নিজের রাজনৈতিক দল ঘোষণা করবেন। তবে 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে আপাতত সরাসরি অংশ নেবেন না, যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত অরিজিৎ নিজে কোনো মন্তব্য করেননি। অবসর ঘোষণার পর থেকে একেবারে পুরোপুরি মুখে কুলুপ এঁটেছেন অরিজিৎ সিং। তার এই সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুলেছেন পরিচালক অনুরাগ বসু। দীর্ঘদিন সম্পর্কের ভিত্তিতে অরিজিতের অবসর নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ঘোষণায় তিনি একেবারেই অবাক হননি। তার মতে এটা অরিজিতের দীর্ঘদিনের স্বপ্ন ও আগ্রহের সঙ্গে মানানসই। তিনি আরও বলেন, পুরো পৃথিবীর সিদ্ধান্ত শুনে চমকে গেছে, কিন্তু আমি মোটেও অবাক হইনি। আমি ওকে অনেকদিন ধরে চিনি, ও ভীষণ প্রতিভাবান এবং গান ছাড়াও জীবনে আরও অনেক কিছু করতে চায়। পাশাপাশি তিনি জানাচ্ছেন, অরিজিতের ইচ্ছে শিশুদের জন্য একটি স্কুল খোলার এবং তাদের সঙ্গে সময় কাটানোর। পাশাপাশি তার সিনেমা তৈরির প্রতিও গভীর আগ্রহ রয়েছে। বরফি ছবির সময় অরিজিৎ নাকি তাকে অনুরোধও করেছিলেন সহকারী পরিচালক হিসেবে নেওয়ার জন্য। তবে এই সিদ্ধান্তের কারণ জানতে সবাই আগ্রহী। সোশ্যাল মিডিয়ায় নানা রকম জল্পনা চলছে। এর মধ্যেই দাবি উঠেছে, বর্ডার 2 ছবির একটি দেশাত্মবোধক গানের রিমেক গাইতে অরিজিতের ওপর নাকি চাপ সৃষ্টি করা হয়েছিল। সেই ঘটনায় নাকি তিনি খুবই বিরক্ত হন। এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন ছবি সহ প্রযোজক ভূষণ কুমারও। খবর অনুযায়ী একটি আইকনিক দেশাত্মবোধক গানের রিমেক গাইতে বাধ্য করায় অরিজিৎ মন থেকে খুশি ছিলেন না। সৃষ্টিশীল দিক থেকেও তিনি এর সঙ্গে একমত ছিলেন না, তবুও তাকে গানটি গাইতে বলা হয়। তবে কিছুদিন কেটে গেলেও আজও ভক্তরা ধাক্কা সামলাতে পারছেন না। অনেকেই বিশ্বাস করেন এটা শেষ নয়, কারণ অরিজিৎ সিং গান ছাড়ছেন না। কেউ বলছেন এটা তার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু, কেউ মনে করছেন এতে স্বাধীন সঙ্গীত জগৎ আরও সমৃদ্ধ হবে। সব জল্পনার প্রকৃত উত্তর একমাত্র তিনিই জানেন। সময় হলে নিজের মুখেই ব্যাখ্যা করবেন। হাই নিউজ নেটওয়ার্ক। জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি শুরু হলেই বদল হবে একগুচ্ছ নিয়মের।
বদল হতে চলেছে গ্যাসের দাম থেকে সিগারেট, পান মশলার দামেও। দেখতে দেখতে শেষের পথে বছরের প্রথম মাস। জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি শুরু হলেই বদল হবে এক গুচ্ছ নিয়মের। বদল হতে চলেছে গ্যাসের দাম থেকে সিগারেট, পান মশলার দামেও। 1 ফেব্রুয়ারি থেকেই দেশ জুড়ে কার্যকর হতে চলেছে এই পরিবর্তন। কি কি বদল আসছে আগামী মাসে জেনে রাখুন আগেভাগেই। ফেব্রুয়ারি থেকেই বদল গ্যাসের দামেও। আগামী 1 ফেব্রুয়ারি রয়েছে কেন্দ্রীয় বাজেট। এদিকে প্রতি মাসের 1 তারিখেই গ্যাসের দাম ঘোষণা করা হয়। বাজেটে মধ্যবিত্তের সুরাহা করে গ্যাসের দামে কোনো পরিবর্তন আনা হয় কিনা সেদিকে নজর থাকছে সকলেরই। অনেকেই মনে করছেন গৃহস্থলীর গ্যাসের দাম কমতে পারে। বাণিজ্যিক গ্যাসেও ছাড়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এলপিজি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বিমানে ব্যবহার হওয়া তেল বা এটিএফ এর দাম পরিবর্তন হতে পারে, যা সরাসরি প্রভাব পড়তে পারে বিমান ভাড়ায়। অন্যদিকে সিএনজি এবং পিএনজির দামেও বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়িয়ে পান মশলা এবং সিগারেটের দামেও বদল আসতে পারে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, পান মশলা এবং তামাকজাত পণ্যের উপরে বৃদ্ধি পাচ্ছে জিএসটি। পাশাপাশি এই সমস্ত পণ্যের উপরে দেশের নিরাপত্তা এবং স্বাস্থ্য সংক্রান্ত শুল্কও চাপানো হতে চলেছে। তাই সিগারেট এবং পান মশলার দাম ফেব্রুয়ারি থেকে বাড়বে বলেই মনে করছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখেই প্রকাশিত হবে ব্যাংকের ছুটির তালিকা। সেই মতো ব্যাংকের কাজে যেতে হবে। ফাস্ট্যাগের নিয়ম বদল হচ্ছে ফেব্রুয়ারি থেকে। এখন থেকে গাড়ি, ভ্যান এবং জিপের ফাস্ট্যাগের জন্য কেওয়াইসি ভেরিফিকেশন বন্ধ করে দিতে চলেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। তাদের অভিনয় কেড়েছিল দর্শকদের মন। 31 বছর পর বড় পর্দায় ফের ফিরছেন অঞ্জন দত্ত ও রূপা গঙ্গোপাধ্যায়, তার নতুন ছবি প্রত্যাবর্তন দিয়ে। সাল 1995। অপর্ণা সেনের পরিচালনায় বড় পর্দায় নতুন জুটি অঞ্জন দত্ত এবং রূপা গঙ্গোপাধ্যায়। 31 বছর পরে সেই জুটিকেই ফেরাচ্ছেন নব্য পরিচালক সমর্পণ সেনগুপ্ত তার নতুন ছবি প্রত্যাবর্তন দিয়ে। স্মৃতি উস্কে দিতেই অতীতে ফিরলেন রূপা গঙ্গোপাধ্যায়। ছবিতে দেখে মনে হয়েছিল অঞ্জন কি ভালো গাড়ি চালায়। দুই অভিনেতার বন্ধুত্বের সাক্ষী এই ছবি। এরপর বেশ কিছু ছোট ছবিতে অঞ্জনের পরিচালনায় কাজ করেছেন রূপা গাঙ্গুলি। সেই রসায়ন এখনও অটুট, দাবি পরিচালক সমর্পণের। তার ছবিতেও তারা প্রবীণ দম্পতি। যন্ত্রনির্ভর জীবনে অনুভূতির ঠাঁই নেই। মা, বাবা, সন্তান এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে কথা বলেন। আদৌ এই জীবনযাপন কি কাম্য? এই নিয়েই ছবির গল্প। রূপা যদিও আগে ভাগেই আত্মসমর্পণ করেছেন। তার কথায়, আমি সমাজ মাধ্যমে 9 মাসে 6 মাসে আসি। পরিচালকের মত, সমাজ মাধ্যম অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু সম্পর্কের শিকড় যেন আলগা না হয়ে যায়। শিকড়কে আগলে রাখতেই পুরুলিয়ায় প্রবীণ দম্পতির কাছে ফিরে আসে তাদের নাতি, ছেলে, বৌমা। শুটিং তাই পুরুলিয়া আর কলকাতা মিলিয়ে। আমার ছবির আরও চমক, এখানে প্রথম দেখা যাবে অঞ্জনদা আর শিলাজিৎদাকে। পর্দায় ওরা বাবা ছেলে। অভিনয়ের পাশাপাশি গাইবেন তারা। এই রহস্য এখনই ফাঁস করতে চান না পরিচালক। এখন কি পুরনো জুটির কদর বেড়েছে? যেমন অঞ্জন দত্তের সঙ্গে পর্দায় ফিরলেন অপর্ণা সেন, মমতা শঙ্কর। বাকিদের কথা বলতে পারি না, আমার যে পর্দায় ফেরানো যায় সে কথা প্রথম ভেবেছে দেব। বেচারাকে তার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়েছে। বাকিরা ওকে দেখে ভাবছেন। সপাট জবাব রূপা গাঙ্গুলির। এই ছবির বাকি অভিনেতা অপরাজিতা আড্ড, খরাজ মুখোপাধ্যায়, কনিনিকা বন্দ্যোপাধ্যায়, রূপা ভট্টাচার্য প্রমুখ। ছবির গানের দায়িত্বে বনি চক্রবর্তী। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।